স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ঠিক এই কথাটা বলার পরে কিন্তু তারা আন্দোলনে নামে এবং তারা কিন্তু সবকিছু ধ্বংস করে দেয় এবং এক প্রকার গণপিটুনি আপনারা সবকিছু দেখতে পারবেন। সর্বশেষ হুজুরের কি হয় আপনারা এই যে দেখেন, তারা কিন্তু রাজপথের মধ্যে তারা হচ্ছে আজহারের বিরুদ্ধে, তাদেরকে মূলত এই কথাটা বলছে। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না আর কি। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি, এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখি। আমি আল্লাহর কাছে বিচার চাই, হে আল্লাহ আসমানি গজব নাযিল করো, হে রাব্বুল আলামিন আল্লাহ এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। আপনারা কি আবার চাঁদাবাজি এই দেশে চলতে দিতে পারেন? আপনারা সমর্থন করেন? আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল, এখন তো আর দখলদার নাই, এখনো আছে। জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক পড়েছে। মিজানুর রহমান আজহারী এইরকম ইসলামিক স্কলাররা নির্দ্বিধায় জাতির কাছে, জাতির প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি, এই জাতি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যুব সমাজ নিয়েছে, তাদেরকে আপনার জামাত মনে হয়, শিবির মনে হয়, আপনার দলের ভিন্ন আদর্শের মনে হয়। কেন কেন মনে হয় আপনার? মন্ত্রী কইয়া গেছে আজারি না মাজারি, এবার আবার রশ্মিকারটা কাটটা দিয়া কিতা কইছে আজার না মাজার, চিনে না মিজানুর রহমান আল আজারি নামটা কইয়া দিও বলে বাবিয়ে কইছে। ওয়াজের মাঠে প্রতিনিয়ত ঘুরাইয়া পেঁচে আওয়ামী লীগ নিয়ে কিন্তু কথা বলতো। তো এই প্রথমবারের মতন আপনার মিজানুর রহমান আল আজহারী তিনি যে কথাটা বলছেন, তিনি বলছেন আরেকটা দল বিএনপির নেতাকর্মীদের বুঝ জ্ঞান আছে, তারা বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি। প্রিয় দর্শক, আবারও নরেন্দ্র মোদীর দুটি খুলে দিল ভারতের মণিপুর রাজ্যে। নরেন্দ্র মোদীকে দুটি খুলে দিল্লি থেকে বের করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে ভারত জুড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবো। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রশ্নের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের বেশি একটি কথাই বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটু ভিডিও প্রশ্নের মাধ্যমে একটু বিস্তারিত দেখি। ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে এখন সন্দেহ সংশয় ঘনীভূত হচ্ছে এবং তাকে নিয়ে বিতর্কও চলছে সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে। তিনি বাংলাদেশে এসেছিলেন দীর্ঘ নির্বাসনে থাকার পরে। তার দ্বিতীয় বৃহত্তম জনসভা, সেই জনসভায় যশোরে তিনি বলেছেন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এর প্রেক্ষিতে মিজানুর রহমান আজহারী আদতে জামায়াতে ইসলামের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা, কিংবা তাকে নিয়ে যে দীর্ঘ সংশয় আছে তার যে জামায়াত সংশ্লিষ্টতা, সেই বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি। দর্শক, বিএনপির কেন্দ্রীয় নেতারা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে সিরিজ প্রোপাগান্ডা শুরু করেছে। আমরা এগুলো জবাব দিব, বুদ্ধিভিত্তিক ভাবে বিএনপির অপতৎপরতা রুখে দিব, যদিও এগুলো দেখে হাসি পায়। দর্শক, শামসুজ্জামান দুদু ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা, মাস্তানি টাইপের কথাবার্তা বলেন, উদ্ভট অনেক কথাবার্তার আগেও বলেছেন। হাসিনার বিরুদ্ধে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে না পারার কারণ যারা বা যাদের ব্যর্থতা দেয় তাদের মধ্যে দুদু একজন উদ্ভট অনেক কথা বলেছেন। এই 2023 সালে বলেছিলেন সেপ্টেম্বরে আওয়ামী লীগ শেষ। এরকম অনেক দিবাস্বপ্ন মানুষকে দেখিয়ে বিএনপির সাধারণ কর্মীদেরকে বিভ্রান্ত করেছে। যদিও আমরা তো এই দুদু টুদুর কথায় বিভ্রান্ত হয়নি, কিন্তু সাধারণ কর্মীরা বিভ্রান্ত হয়েছে। দর্শক, এই দুদু তিনি ওয়াজ করছেন এখন মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে। শুধু দুদু না, ছাত্র দলের লোকজন খেপেছে, তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, এবং ইসকন সাহেব খেপেছে, মিজানুর রহমান আজহারীকে ট্রল করার চেষ্টা করছে। কিন্তু মজার বিষয়, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মিজানুর রহমান আজহারীকে যে জনপ্রিয়তা দিয়েছেন, এই বিষয়টা যদি কেউ ট্রল করতে চায় তার অবস্থা যে কতটা করুণ হবে
তিনি যে সমাজে কতটা হাসির পাত্রে পরিণত হবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা প্রথমে বলে নিই, আমরা মিজানুর রহমান আজহারীকে অন্ধভাবে সমর্থন করি না। আমি ব্যক্তিগতভাবে আজহারি অনেক ক্রিটিক করি এবং তাকে রাজনীতিতে আসার পরামর্শ আমি দিই, এবং ভুল ভ্রান্তি তার আছে, থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি অবাক হবেন যে বিএনপি এখন ফতোয়া দিচ্ছে, বিএনপির কেন্দ্রীয় নেতারা তাদের গুজব সেলের লোকজন দেখলাম লিখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাউবয় বলা ঠিক হয়নি, শেপার্ড বলা উচিত ছিল, অমুক তমুক। উচিত ছিল বা অনুচিত ছিল সেটা ভিন্ন কথা, কিন্তু বিএনপি এটা বলতে কি, ওদের কি জ্ঞান আছে বিষয়ে কথা বলার, কোনটা উচিত অনুচিত, কোন এলেম আছে? দর্শক, প্রথমে একটু বলে নি ভিতরে যাওয়ার আগে কোন অভিযোগগুলো আজহারের বিরুদ্ধে করছে এবং তার জবাব। আওয়ামী লীগের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দুর্দান্ত প্রতাপশালী, যাদের পক্ষে সমগ্র ভারত, রাশিয়া, চীন ছিল, যুক্তরাষ্ট্রের একাংশ ছিল, ইউকের একাংশ ছিল, ইউরোপের অনেক দেশ, ফ্রান্স ছিল আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের জনগণকে নির্যাতন করে আওয়ামী লীগের পক্ষে রেখেছিল। পুলিশ প্রশাসন, সমস্ত মিডিয়া, র্যাব, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী সবকিছু আওয়ামী লীগের পাচার্ত। রাজনৈতিক দলগুলো, বিএনপি নেতারা আওয়ামী লীগের পাচার্ত। সে আওয়ামী লীগের মতো হুজুররা, সব কওমি হুজুররা, সুন্নি হুজুররা, আলে হাদিস হুজুররা, এটা আওয়ামী লীগ করতো একটা বড় অংশ। এরা সবাই মিলে আজহারি কিছু করতে পারেনি, এরা সবাই মিলে চেষ্টা করেছিল আজহারিকে ধ্বংস করার। সে আজহারি কয়েকশো গুণ বেশি শক্তি নিয়ে দেশে ফিরেছেন বিজয়ের বেশে। যে ভবিষ্যৎবাণী করেছেন আল্লামা লুৎফর রহমান, মিজান আসবে, বিজয়ের বেশে আসবে। তা আওয়ামী লীগের মতো দল, যে আওয়ামী লীগের পকেটে ছিল অধিকাংশ হুজুর, তারা কিচ্ছু করতে পারেনি। হুজুরদের মাধ্যমে ফতোয়া দিয়েছে, এই সেই কত কিছু, রাষ্ট্রীয় নিপীড়ন, ভারতের প্রোপাগান্ডা, অনেক কিছু ছিল। এই যে ইউকেতে আজহারিকে ঢুকতে দেয়নি, কাতার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, আপনারা জানেন, ভিসা ক্যান্সেল করা হয়েছিল। ভারতীয় লবি, হিন্দুত্ববাদী লবি ষড়যন্ত্র করছে, তার মানে ভারত ছিল। তারাই পারেনি আজহারি কিছু করতে। আর কোথাকার কি বিএনপি এসেছে, এরা ঈদের পর আন্দোলন করবে, এদের আন্দোলনের কথা শুনলে মানুষ আসে, আন্দোলনের কথা বললেই মানুষ বলে কি ঈদের পর। এখন এদের নাম হয়েছে টেম্পোস্টান পার্টি। তারা এসেছে আজহারির বিরুদ্ধে কথা বলতে, এটা নিতান্ত হাস্যকর। শামসুজ্জামান দুদু বলছেন যে আজহারি না মাঝারি না কি, তিনি বলছেন এই সেই। আচ্ছা, আজহারির মতো একজন সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তিকে আজহারি মাঝারি বলা, আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আজহারির তুলনায় এই শামসুজ্জামান দুদু এরা কি, এত ছিটে ফোটা মশামাসি, এদের কথা আজহারির জনপ্রিয়তার সামনে কিচ্ছু না। আজহারি তো দেখে চিনেই না ঠিক মতো, মনে হয় গোনারের কথা না। এই দুদুকে গত 16 বছর কি করেছে, কোথায় ছিল? মাঝে মাঝে উদ্ভট চাপাবাজি ছাড়া আর কোন কন্ট্রিবিউশন ছিল দুদুর? কোন সেক্টরে যুদ্ধ করেছে, কোথায় মাঠে নেমেছে? এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, কোন জায়গায় মাঠে নেমেছিল, কয়টা মিছিলের ছবি দেখাতে পারে? ঘরে বসে, এসি রুমে বসে আওয়ামী লীগের সাথে আঘাত করে এখন আজহারির মতো বাংলাদেশের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় আলেমকে বলছে আজহারি না মাঝারি নাকি, এরকম তুচ্ছতা ছিল করার কথা বলছে। আজহারির মাহফিলে যে পরিমাণ লোক আসে, আজহারির যে জনপ্রিয়তা, আজহারির প্রতি জনগণের যে আকর্ষণ, এই দুদুর রুহানি বাপ জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি, বেশি ধারণ করি এই দুদুদের চাইতে। জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়ে যদি কোনো সমাবেশ করানো হয়, এই আজহারির মতো লোক আসবে না। আজহারি কি আপনি টের পান? এত বড় একটা সমাবেশ করে দেখাক না বিএনপি, খালেদা জিয়াকে তারেক রহমানকে নিয়ে যাক, ঢাকার বাইরে যশোরে যাক, এত বড় সমাবেশ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, তিনজন যদি একত্রে আসে, তারপরও আজহারির সমান লোক, আজহারি মাহফিলে যে পরিমাণ লোক, এই পরিমাণ লোক হাজির করতে বিএনপি পারবে না। আর আজহারি নাম আজহারি বলে তুচ্ছতা ছিল করেন বিএনপি নেতারা। একটু ভাবুন, আয়না নিজেদের চোখ দেখুন, আপনারা কি পারেন? ঢাকায় টাকা পয়সা দিয়ে লোক ভাড়া করে সমাবেশে লোক আনা, আর নিজের পকেটের টাকা খরচ করে ওয়াজ মাহফিল শুনতে, এটা আজহারি ছাড়া বাংলাদেশে আর কেউ নেই জীবিতদের মধ্যে। এটার উপকারিতা অনুপকারিতা সবাই যে আসে, সবাই যে জামাত নাকি, সেটা ভিন্ন কথা। এবার বলছেন দুদু যে রাজনীতি করবেন গোপনে কেন? আপনি একটা দলে জয়েন করেন, জামাতে জয়েন করেন বা যে কোনো একটা দলে। আচ্ছা, আজহারিকে রাজনীতিতে যোগ দিতে, কথা আমিও বলেছি, আজহারি রাজনীতিতে যোগ দিবে কি দিবে না সেটা আজহারি সিদ্ধান্ত নেবে। কিন্তু রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক কথা বলতে পারবে, না হলে রাজনৈতিক কথা বলতে পারবে না। আপনি কি গণতন্ত্র বোঝেন? আপনি তো ফ্যাসিস্ট। আজহারি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবে, ডক্টর ইউনূস নিয়ে কথা বলবে, সরকার নিয়ে কথা বলবে, চাঁদাবাজি নিয়ে কথা বলবে। তাদের রাজনৈতিক দলে যোগদান করতে হবে কেন? আজহারি স্টিল সিভিল সোসাইটি মেম্বার, তিনি নাগরিক সমাজের একজন লোক, তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তিনি একজন বক্তা, আলেম। আজহারিকে শুধু আলেম বলেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, টপ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তিনি দুর্নীতির বিরুদ্ধে বলবেন, অন্যায়ের বিরুদ্ধে বলবেন, এটা স্বাভাবিক। তাদের রাজনৈতিক দল করতে হবে কেন? আমরা রাজনৈতিক দল করতে বলি তাকে অন্য সেন্সে, কিন্তু আজহারিকে যে সেন্সে এই দুদুরা দল করতে বলে, এটা মেনে নেওয়া যায় না, এটা কোনো যুক্তি নেই। এর মানে বুঝাতে চান যে রাজনৈতিক দল না করলে তারা কথা বলতে পারবে না, তারা চুপ করে থাকবে। এর মানে এই দুদুরা বাক স্বাধীনতা বিশ্বাস করে না, তারা আলেম ওলামাদের মুখ বন্ধ করতে চায়। এবং বিএনপি এখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা কুমিল্লা মসজিদের আজান দিতে দেয়নি, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী পর্দানশীল শিক্ষিকাকে লাঞ্ছিত করেছে, হুমকি দিয়েছে, এবং এইভাবেই যে হুজুরদের বিরুদ্ধে বলে, এবং এক হুজুরকে থাপ্পড় দিয়েছে ওয়াজের স্টেজে। বিএনপি নেতারা ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর রূপে হাজির হয়েছে।
অনেকে এই গুরু বলছেন যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে তারা নাকি শয়তান। আমি বলবো বিএনপি আওয়ামী লীগের চাইতেও খারাপ হয়ে যাচ্ছে অনেকদিকে। আমি দেখেছি যে আওয়ামী লীগ যেখানে 100 টাকা চাঁদা নিত বিএনপি এখন 120 টাকা নেয়। তারা বলে দ্রব্যমূল্য বেড়েছে। এবারে কিন্তু ওয়াজ শোনার টাইম পায় না মনে হয়, শুনলে কিন্তু এবার সিনার কথা অনেক দো। আবার ধর্ম প্রতিমন্ত্রী ছিল যে আওয়ামী লীগের, এবার লোক এবার একটা মিল আছেন। দেখো বিএনপি আওয়ামী লীগ আলাদা মুদ্রা, এপিট ওইপিট নাই, এদিক বললে কিন্তু বিপদে পড়বা, এই ঝামেলা আছে। শোনো কিসের ঝামেলা, এই মন্ত্রী কইয়া গেছে আজারি না মাজারি, এবার আবার রশ্মি কাটটা দিয়া কিতা কইছে আজার না মাজার, চিনে না মিজানুর রহমান আল আজারি নামটা কইয়া দিও বলে বাবিয়ে কইছে। হ্যাঁ মুসলিম ভাইয়ের বউ নামটা মনে রাখতেন আপনি। দেখেন আমি একটু মজা করেই বললাম এই কারণেই যে আমাদের বিএনপির খুবই সিনিয়র একজন নেতা, খুবই সজ্জন ব্যক্তিত্ব, যথেষ্ট ভালো পলিটিশিয়ান। ওই যে গতকালকে একটা কথা বলছিলাম, যখন রাজনীতি এবং ধর্ম আসে আওয়ামী লীগ বরাবরই বলতো ওয়াজের মাঠে ওয়াজ করবা তোমরা, খবরদার বলছি। একদম এরকম ওই যে শিশু বক্তা থেকে শুরু করে অনেক বক্তারে কিন্তু জেলে ঢুকেছিল আওয়ামী লীগ। কেন? একটাই কিন্তু অপরাধ, ইসলামের সাথে সংঘর্ষ না। ওয়াজের মাঠে প্রতিনিয়ত ঘুরাইয়া পেঁচে আওয়ামী লীগ নিয়ে কিন্তু কথা বলতো। তো এই প্রথমবারের মতন আপনার মিজানুর রহমান আল আজহারি তিনি যে কথাটা বলছেন, তিনি বলছেন আরেকটা দল বিএনপির নেতা কর্মীদের বুঝ জ্ঞান আছে, তারা বুঝে নিছে, তাদেরকেই মেনশন করছে, যার কারণে বিষয়টা তারা কিন্তু পার্সোনালি নিয়ে নিচ্ছেন, তাই না? এটা হচ্ছে বাস্তবতা। তো এখন মিজানুর রহমান আল আজহারিকে আমাদের দুলু ভাই চিনেন না, বিষয়টা কিন্তু কোথাও না কোথাও এটা আজহারির জন্য নেগেটিভ হয় নাই, আপনার জন্য হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি ওনার নামটা যেভাবে নিয়েছেন এটাও, কারণ বাঙালি যারা ধরেন রাজনীতি করে না তাদের কাছে ধর্ম এক আলাদা জিনিস, আর যারা আমরা রাজনীতি করি আরে রাখেন আপনার ইয়া ভাই আছে আর কি, এর বহুত কিছু কোরআন হাদিসে আছে, তো আমরা কি মানি এডি কইেন এডি কইেন না, এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আছে যারা আমরা অন্য দলের রাজনীতি করি। আবার জামাতও ধর্মের জন্য রাজনীতি, এটা হচ্ছে আলাদা কৌশল, বাট দিন শেষে তাদেরও টার্গেট অন্য কিছু। এখন আজহারি হুজুরকে কি অফার দিলেন, তাই না এই বিএনপি নেতা, যে আড়ালে আবডালে থাকেন না। জামাত সম্পর্কে এই একটা বক্তব্য কিন্তু সঠিক, মেটিকুলাসলি কাজ করে। কে যে জামাত, কে যে বিএনপি, কে যে আওয়ামী লীগ বোঝা কিন্তু কঠিন যতক্ষণ না সামনে এসে হাজির হয় যে আসলে তিনি কোন দলের। হ্যাঁ বিধি তুমি বলে দাও সে কার, মানে কর্মীটা কার। কারণ অনেক সময় মনে হয় যেটা ছাত্রলীগের, দেখেন কত বড় বড় পোস্টে ছিল, এই যে ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্র শিবিরের সম্মত সভাপতি না কি জানি, তো এই ছেলেটা ছাত্রলীগের খুব বড় একটা পদ পদবি ছিল তার ভার্সিটিতে। আরো অনেকগুলো ছেলে আপনি দেখেন সাদ্দামের সাথে বসছে, সেলফি নিছে, এরকম কথা বলছে, কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম? এই কথাটা বিএনপি বলে আড়ালে আবদারে না থেকে। অনেকে বলে যে ভাই যে পরিস্থিতি ছিল তো বিএনপির তারা তো রাজনীতি করছে, তোমরা কেন কৌশলে এক দলের ভিতরে আরেক দল ঢুকে গেছো, এখন আবার আস্তে আস্তে বের হচ্ছ, ইসলাম কি এটা শিক্ষা দিচ্ছে? হ্যাঁ অবশ্যই দিচ্ছে, এটা তো কৌশল। তাহলে জিহাদ কোনটা? লড়াই করতে হবে, রাজপথে থাকতে হবে, যার যার বক্তব্য আছে আর কি। তো জামাত নিয়ে বরাবরই এই সমালোচনাটা কিন্তু আছে। ইভেন এইবার আপনি দেখবেন এটা খুব ইফেক্ট ক্রিয়েট হয়েছে যখন আমরা দেখলাম যে আমাদের শিবিরের কমিটিগুলো বিভিন্ন জায়গায় আসতেছে, সেখানে অনেক যারা কমিটিতে জায়গা পাচ্ছে অনেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে তারা কানেক্ট হয়েছিল, কিন্তু অন্তরে জামাত ছিল, মুখে জয় বাংলা, সার্জিসের মতন বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু এরকম কান্দাগাড়ি করেও কিন্তু কইয়া বড় বড় পোস্ট গুলা নিছে। এখন দুলুভাই অফার করছে আর কত, পেয়ার কিয়া তো ডারনা কিয়া, না গান বলে নাই, মানে বিষয়টা ওইরকমই ছিল যে আপনি যদি জামাতকে পছন্দ করেন, জামাতকে প্রমোট করতেন তো যোগ দেন দলে। অনেকে কিন্তু গতকালকে থেকে এই কথাটা বলছে। এর আগে আওয়ামী লীগও কিন্তু আজহারি হুজুরকে আপনার জামাতের প্রোডাক্ট বোর্ড কিন্তু সরাসরি বলে দিছে, বলছে না যেটা জামাতের প্রোডাক্ট। তো তারপরেও আমরা চাই, বি অনেস্টলি আমি আমার জায়গা থেকে বলি, আজহারি হুজুর যদি জামাতে যোগ দেন আমার ভালো লাগবে না। এখন আপনি বলবেন আপনার তো ভালো লাগবে না, নো, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তিনি জামাতের লোক, আমার কাছে এটা বানতে ভালো লাগে না। আমি ওনারে দেখি একজন ওয়াজি হিসাবে। বাংলাদেশে কিছু ওয়াজি তো থাকুক ভাই উদারপন্থী, কোন দলের দরকার নাই তো। কারণ ওই যে প্রথমে বলছি বাংলাদেশের মানুষ ধর্ম আর রাজনীতির মধ্যে আসলে রাজনীতির দিকে চলে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানিয়া আমি একমাত্র ইউটিউবার মনে হয় যেটা নিয়ে এক ধরনের কথা বলার সুযোগ পাইছি, বা আমি বলছি যে আমি এটার পক্ষে না, কারণ এটা হারাম, তাই না? তো আওয়ামী লীগের বাকি তারা কি এটা বসতো না? বসতো, কিন্তু কেন বলে নাই? মনে করতে এটা নিয়ে কথা বললে বিপদে পড়বে। তো বললে কি বিপদ হয় নাই? হয়েছে, আমারও হয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। এখন
আমি এই কারণে বলি যে মিজানুর রহমান আল আজহারী হুজুরের মতন আরো বেশ কিছু স্কলার বাংলাদেশে আছে। আমরা চাই আপনারা রাজনীতির বাইরে সর্বজন শ্রদ্ধেয় হন। যেমনটা মাশরাফি বিন মুর্তজাকে একসময় কি লেভেলে মানুষ জনপ্রিয়তা নিয়ে পছন্দ করছে, সাকিব আল হাসানকে, কিন্তু যেই মাত্র ক্ষমতা রাজনৈতিক দলে গেছে, এই কিন্তু ধরেন রাজনীতির বাটে পড়ে গেছে, পড়ছে না পড়ছে। সো কিছু কিছু প্রফেশন থেকে আপনার রাজনীতিতে যাওয়াটাই উচিত না। আপনি আপনার ভোট দিতে পারেন, ফাইনালি আপনার ভোটাধিকার আছে, পরিবারকে বলতে পারেন, কিন্তু প্রকাশ্যে ওয়াজের মাঠ হোক, গানের স্টেজ হোক, হ্যাঁ, বা বিনোদন জগতের আপনারা যেখান থেকে হন, যারা সর্বজন শ্রদ্ধেয়, আপনারা রাজনীতির বাহিরে থাকা উচিত। তো আজহারী হুজুরকে আমরা অ্যাজ এ ইসলামিক স্কলার চাই। আপনি যেমনি আছেন এমনি, আপনারা হিন্দুরাও পছন্দ করে, মুসলিমরাও পছন্দ করে, আওয়ামী লীগও পছন্দ করে, বিএনপিও করে, জামাত করে, বিকজ একটাই কারণ, নট অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ ইসলামিক স্কলার। আমাদের কাছে ভালো লাগে আমাদের একজন আজহারী আছেন, কিন্তু আপনি যখন কোন একটা নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নেবেন, তখন কিন্তু আপনি আর সর্বজনের নাই, আপনি ওই দলটার। শুধুমাত্র আজহারী হুজুরের উদ্দেশ্যে না, আর অনেকে আছেন, আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোতে একটু তাদের কনসার্ন দেওয়া উচিত। ভালোবাসাটা সবারটা নিতে থাকেন, আপনারা কোনো দলের পক্ষে যাইয়েন না। তো দেখা যাক আজহারী হুজুর। মিজানুর রহমান আজহারী এইরকম ইসলামিক জাতির প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি। এই জাতি তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, যুব সমাজ নিয়েছে, যুব সমাজের আইডল হিসেবে তারাও তাদের কাজ করে যাচ্ছে। আমরা যখন দেখি কারো কারো খুব কষ্ট হয়, কারো কারো তাদেরকে খুব ভিন্ন ট্যাগ লাগানোর চিন্তা করা হয়। এদেশে কোনো একজন ব্যক্তি আলেম হিসেবে ওয়াজ করলেই, কিংবা ফতোয়া দিলেই, কিংবা কোনো একটি সুন্দর কথা বললেই তাদেরকে আপনার জামাত মনে হয়, শিবির মনে হয়, আপনার দলের ভিন্ন আদর্শের মনে হয়। কেন কেন মনে হয় আপনার? ধর্মের কথা বললেই মোটামুটি সবাই জামাত, ধর্মের কথা বললেই মোটামুটি সবাই শিবির, ধর্মের কথা বললেই আমার উল্টা। তার মানে এই দেশের ধর্মপ্রাণ ইসলামিক স্কলার কি আপনি বিলং করতে পারবেন না? আপনি কি তাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না? আপনি কি তার কার্যক্রম সহ্য করতে পারবেন না? যদি নাই পারেন, তো হোয়াট ইজ দ্য ডিফারেন্ট ইন বিটুইন আওয়ামী লীগ এবং আপনার মধ্যে? যদি আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের সকল গুণাবলী আপনার শরীরের মধ্যে অর্জন করে বসে থাকেন, তাহলে বুঝতে হবে যে এই আওয়ামী লীগ এই ধরনের অভ্যাসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই অভ্যাসের কারণে আমার মধ্যে থাকলে আমিও ক্ষতিগ্রস্ত হব, আপনার মধ্যে থাকলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। এদেশের আলেমরা বলবে সংসদের সকল এমপি কে আলেম হতে হবে, দোষের কিছু নাই, বলতে দেন, বললেই যে নয়, কিন্তু বলার জন্য আপনি মুখ চেপে বসে থাকতে পারবেন না। আর আলেম হলেই বা সমস্যা, তিনি তো বলেন নাই যে কোন দল থেকে হতে হবে। বাংলাদেশের যে কোনো দল থেকে, বিএনপি থেকে যদি এখন 300 হাফেজ 300 আসনে প্রার্থী ও এমপি হয়, নিষেধ করে কি আপনাকে? বিএনপি থেকে যদি আজকে ভদ্র মানুষগুলো, সজ্জন মানুষগুলো, ইসলামিক স্কলার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সম্মানিত সজ্জন ব্যক্তিত্ব, তারা যদি এমপি হয়, সমস্যা কোথায়? আলেমরা খুতবা দিবে, আলেমরা মাহফিল করবে, আলেমরা হক কথা বলবে, আর সেই আলেমের বক্তব্য আপনি অন্তঃকরণে অ্যাকসেপ্ট করতে হবে, হিতে বিপরীত হবে। যদি আজকের এই মাহফিলগুলোতে কিংবা মাহফিলের কার্যক্রমের প্রত্যেকটি বক্তব্য নিয়ে আওয়ামী লীগের মতো কেউ আচরণ করে, তাহলে আপনাদের কপালে এই যে আওয়ামী জমানার কিছু আলেম ছিলেন যারা টাকা খেয়ে ওয়াজ করতেন, শেখ হাসিনার নামে বই লিখতেন, ওই ধরনের আলেম ছাড়া ভালো আলেম আর জুটবে না। বাংলাদেশে আলেমদেরকে সম্মান করতে হবে। আমি তো সেই আলেমদেরকে শ্রদ্ধা জানাই যেই আলেম আমার চোখের সামনে আমার বিরুদ্ধে কথা বলতে পারবে। স্টেজে থাকবো, আমি ভিন্ন মতের থাকবো, কিন্তু আমার চোখের সামনে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, চুরি ডাকাতির বিরুদ্ধে, সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলে কথা বলবে, তার নাম আলেম। আলেম মানে আপনার মতো করে মুনাজাত ধরবে, সে তো আলেম না, সে তো পেইড এজেন্ট। বাংলাদেশে এখন যদি কেউ একটা সৎ কথা বলে, একটা আওয়ামী লীগের সময় একটা রোগ ছিল আমাদের দেশে, সেই রোগটা হচ্ছে কেউ যদি একটু নীতি বাক্য হইতো, ভালো মতো নামাজ পড়তো, সে হয়েছে আপনার জামাত শিবির। এই যে বিপ্রজিৎকে হত্যা করলো, চেহারা সুরতে দেখতে মনে হয় একটু নাদুর সুদূর সুন্দর, আজকে তাকে জামাত শিবির মনে করে হত্যা করেছে, অথচ সে একটা হিন্দু। বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য ডক্টর মিজানুর রহমান আজহারী যদি দৈনিক 1 কোটি টাকা ইনকাম করতে চায়, আই নো হি ক্যান ডু ইট।
আজকে চাইলে আজকে পারে। আমি তার কাছ থেকে দেখেছি জীবনে টাকার মোহ করে নাই। এখন যদি বাংলাদেশে চায় প্রতি রাতে 5টা 10টা করে মাহফিল করবে এই আজহারীর পক্ষে, তাও সম্ভব। কিন্তু তিনি কিন্তু আজকের সেই মাহফিল করছেন না। তিনি 8টা বিভাগে 8টা মাহফিল করে তিনি প্রমাণ করতে যাচ্ছেন একটু ভিন্নতর জায়গা থেকে, যে আজকের এইরকম করে ঢালাও যে মাহফিল হয় সেই মাহফিল গুলো নয়, বরং ভিন্ন আদলে মাহফিল করে যুব সমাজকে ভিন্নভাবে ট্রেন আপ করতে হবে। সে কারণে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, আর্মি, প্রশাসন, সমগ্র জেনারেল শিক্ষিত মানুষগুলোকে ইনডোর প্রোগ্রাম করে, ছোট ছোট প্রোগ্রাম করে তারপরে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, জ্ঞানের আলোয় আলোকিত করবেন। আমার দোষের কি আছে? যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় আলোচনা করতে পারে। সমস্যাটা হয়ে গিয়েছে আওয়ামী লীগের কিছু লোক এখন আমাদের এই, যেহেতু আওয়ামী লীগ আর নাই বাংলাদেশে, আমাদের বিভিন্ন আশেপাশে ঘুরপাক খাচ্ছে না। এই যে বর্তমান সময়ে যারা কোনো কন্ট্রিবিউশন নাই আওয়ামী লীগের পদত্যাগের ব্যাপারে, তাদের নতুন নতুন দেশপ্রেম জায়গা শুরু হয়ে গিয়েছে। আর দেশপ্রেমিক মানুষদের একটা শব্দ, একটা বক্তব্যকেও এখন আপনার গায়ে লাগানো শুরু করে ফেলেছেন। তার মানে আপনি যে কি করবেন সেটা ভালো করে বোঝা হয়ে গেছে। বাংলাদেশের স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের জমানা চিনি না, বিএনপির জমানা চিনি না, জামাতের জমানা চিনি না, চরমনের পৃষ্ঠের জমানা চিনি না, কিংবা ওই তাবলিগ জামাত কোনোদিন ক্ষমতায় আসলে সেটা আমার দেখার বিষয় নাই। একজন আলেমের তাফসীর মাহফিল বন্ধ থাকবে না। আলেমের আলোচনা চলবে, মসজিদে চলবে, বারান্দায় চলবে, রাজপথে চলবে, তার তাফসীর মাহফিলের প্যান্ডেলে চলবে। কোন বাবার শক্তি নেই তাদের মাহফিলগুলোকে বন্ধ করার। যারা করবে তারা শেখ হাসিনার সন্তান ছাড়া আর কিছু নয়। আজকের এই বাংলাদেশে এই চরিত্র অবলম্বন করতে হবে আমাদের সবাইকে। আমাদের যখন সংস্কার দরকার আমরা সেই সংস্কার করব। আমি বারবার বলি, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সুপ্রতিষ্ঠিত, সুসংহত থাকবে। আমাদের দেশে এই দলগুলোর মধ্যেই আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার চিন্তা ভাবনা করতে হবে, কিংবা আরো নতুন নতুন দল আসতে পারে। কিন্তু সর্ব জায়গায় আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, ভুলেও আলেমদেরকে নিয়ে কথা বলতে যাবেন না, ভুলেও ধর্মভিত্তিক ইসলামিক স্কলারদের গায়ে আপনি আঘাত আনতে যাবেন না, ভুলেও ধর্মীয় অন্য ধর্মেরও কোনো ব্যক্তি যিনি প্রচার করছেন তাকে নিয়ে অতি মাতামাতি করতে যাবেন না। তারা ধর্মের কথা বলবে, তার পছন্দের জায়গায় তিনি মন্তব্য করবে। এদেশের একজন নায়ক হয়ে, গায়ক হয়ে, শিল্পী হয়ে রাজনীতি করার অধিকার রাখে। এদেশের একজন মানে রাস্তার কর্মচারী থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত মতামত ব্যক্ত করার সুযোগ পায়। কিন্তু একজন আলেম যখন কোনো জায়গায় মন্তব্য করে, কিংবা রাজনৈতিক কথা বলে, কিংবা রাজনৈতিক জায়গায় সংশোধনের জন্য কথা বলে, তখন অনেকেরই শরীর গরম হয়ে যায়। আলেম কেন এই কথা বলবে? আলেমের কাজ শুধু হচ্ছে মিলাদ পড়ানো, তাই তো? এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আমি কখনোই কোনো দলকে উদ্দেশ্য করে আজকের এই বক্তব্য নয়। আজকের আমার এই বক্তব্য হচ্ছে, আগামীর বাংলাদেশ যারা ক্ষুদ্র মানসিকতায় আছেন তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত আছেন। দেশ এখন পর্যন্ত ঠিক পান নাই। আমি 2টো মাহফিলে গিয়েছি, আজহারী ভাইয়ের 2টো মাহফিলের মানুষ দেখে আমার মনে হয়েছে এই লোকটার পক্ষে মাহফিল করা আর সম্ভবই না। এত লক্ষ লোক কিভাবে আসে? এত মানুষ কিভাবে আসে? পদদলিত হচ্ছে মানুষ, কোনো ওয়ে নাই, কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষ কোনো মাইকিং করা হচ্ছে না, পোস্টারিং করা হচ্ছে না, শুধু ইউটিউব, ফেসবুকে আপনারা যা প্রচার করছেন সেই জায়গা থেকেও আজকের এই অবস্থার তৈরি হয়েছে। সেই জায়গায় আপনারা বুঝতে পারেন যে বাংলার মানুষের কি জাগরণ তৈরি হয়েছে। গতকালকে দেখলাম যশোরে মহিলার বন্যা বয়ে গিয়েছে মাহফিলে, আলাদা প্যান্ডেলের পর প্যান্ডেল মহিলাদের জন্য, সেখানে পর্যন্ত ভরপুর হয়ে তারা রাস্তায় যেখানে পেয়েছে, জায়গা পেয়েছে, বসে গিয়েছে। কেন বসে গিয়েছে? কোরআনের প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়েছে। মানুষ জানতে চায়, মানুষ বুঝতে চায়, মানুষ কথা শুনতে চায়। আর একটা জিনিস মনে রাখবেন, যাকে দাবিয়ে রাখবেন ওইটা দাবানো যায় না, ওইটা প্রজ্বলিত হয়, ওইটা আরো বেশি করে প্রজ্বলিত হয়। আমার এই বাংলাদেশে কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যক্তিদের আচরণ আমাদের মনে হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোতে আগামী দিনে বিভিন্নভাবে আমাদের সমস্যার সৃষ্টি করতে পারে।
আমরা কোনো অবস্থায় সেটা হতে দিব না। ঘোলা পানিতে মাছ শিকার করতে কাউকে দিব না। আমি অবশ্যই বিশ্বাস করি বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, ভিন্ন দল থাকবে। আমি বরাবরই মাওলানা মিজানুর রহমান আল আজহারী হুজুরের ফ্যান। আমি যখন থেকে ইউটিউবিং শুরু করেছিলাম সেই 2018 দিকে বা 19-এর দিকে, তো ওনার পক্ষে আমি বেশ কয়েকটা ভিডিও করেছিলাম। পক্ষে মিনস ওনাকে যৌক্তিক মনে হয় সেই জন্য কথাগুলো বলেছিলাম। এগুলো নিয়ে অনেক ঝামেলা আমাকে পোহাতে হয়েছিল তৎকালীন প্রেক্ষাপটে। গতকালকে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও করেছি। ইভেন আজকে সারাদিন এই ভিডিওটা বা এই যে বক্তব্যটা সেটা নিয়ে আমজনতার রিয়াকশন কি, এ নিয়ে বেশ কিছু গণমাধ্যম জনগণের কাছে তাদের মন্তব্য জানতে চেয়েছে। তবে আজহারী হুজুর আসলে একটা জিনিস সম্ভবত বুঝতে পারেন নাই বা এখনো বোঝেন নাই, এই দেশের মানুষের কাছে ধর্মের চেয়ে রাজনীতি বড়। এটা এক ধরনের প্রকাশ্যে আমরা কিন্তু দেখি, কিন্তু আপনি স্বীকারোক্তি জায়গাটা পাবেন না। এটা কেন বললাম, ধরেন কিছু কিছু আমাদের ইসলাম ধর্মের যে রুলস রেগুলেশন আছে এগুলো আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে টোটালি সাংঘর্ষিক, কিন্তু বছরের পর বছর ধরে তারা এগুলো পালন করে। আওয়ামী লীগ সরকারের সময় যখন তিনি আপনার এই উদাহরণগুলো দিতেন, আওয়ামী লীগ মনে করতো ওয়াজ করেন ভাই, রাজনীতির কথা বাদ দেন। আজকে গতকালকে তিনি যশোরে যে বক্তব্য দিয়েছেন, একই ভাইবাজকে বিএনপির নেতা কর্মীদের মধ্যে কেউ কেউ বলছেন যে ভাই আমি রাজনীতি করি না, তবে হুজুরের এই বক্তব্যটা দেওয়া ঠিক না। ওয়াজের মাঠে আপনি ওয়াজ করেন, রাজনীতির হিসাব আলাদা, এটা আপনি প্রকাশ করেন আপনি কোন দলের। মিজানুর রহমান আল আজহারী হুজুর, এটা আমরা সবাই বুঝি যে তিনি জামাতের বড় ধরনের একজন সাপোর্টার, টিম বি হিসাবে কাজ করেন, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। তারপরেও তিনি কখনো বলেন নাই, কিন্তু আমরা ভাইবটা বুঝি, বিশেষ করে গতকালকে। এখন পাবলিক জনমনে আসলে এটার ইফেক্ট কি, কথা কি তিনি ভুল বলছেন, কথা কিন্তু তিনি সঠিকই বলছেন, কিন্তু সমস্যা হচ্ছে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশে তার যে ফ্যান ফলোয়ারদের মধ্যে ছিল, এটা ছিল বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের একটা বড় অংশ। এখন গতকালকে যখন তিনি এই বক্তব্য দিয়েছেন, সেখান থেকে বিএনপির যারা সমর্থক নেতা কর্মীরা আছেন তাদের মধ্যে আপনি দেখবেন একটা বিশাল অংশ আজকে ফেসবুকে এটা নিয়ে মোটামুটি তারা প্রতিক্রিয়া দিচ্ছে। কি দিচ্ছে, যে ওয়াজের মাঠকে ব্যবহার করে যারা রাজনীতি করেন তারা কি কেমন ফায়দা লুটতে চান, এই কথাগুলো আগে আওয়ামী লীগ বলতো। আমি আজহারী হুজুরের বলি যে এই দেশে এটা কমন। এখন যে আমাদের শিশু বক্তা মাদানি আওয়ামী লীগ নিয়ে যেরকম বক্তব্য দিছে, আজকে সে বিএনপির এরকম একটা বক্তব্য দেয়, এর পরের দিন শিশু বক্তার তক্তা বানাই ফেলবে জনগণ, অথবা জামাত ইসলাম নিয়ে একটা বক্তব্য দিক, তারা কিন্তু তক্তা বানাই ফেলবে। এটা হচ্ছে বাস্তবতা। তৎকালীন সময় আওয়ামী লীগ প্রশাসন ব্যবহার করেছে। আমাদের বাস্তবের নিরিখে আমরা যেটা দেখি আর কি, দেশে আমরা হুজুরদেরকে মনে করি শুধু নামাজ রোজার কথা বলবেন, সুদের কথা একটু কম কম বলবেন, ভালো ভালো কাজের কথা বলবেন, কিন্তু এমন কোনো কথা বলবেন না যেটাতে রাজনীতি একটা প্রশ্নের মুখে পড়ে। এখন আজহারী হুজুরের এই বক্তব্য যদি আজকের দিনে বিএনপি নেতাকর্মীরা মনে করে ভুল, তাহলে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন আজহারী হুজুরের বাংলাদেশ থেকে বিতাড়িত করছে, তাহলে তো তারাও ওয়ান কাইন্ড অফ সঠিক ছিল নাকি? এখন ওনার কথাটা তো সঠিক যে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, রেডি তো হয়ে আছে, এটা সত্য, কিন্তু ওই যে ভাই আপনি ওয়াচ করেন ভালো কথা, কিন্তু এই ধরনের কথাবার্তা করবেন না, তাহলে কিন্তু আমাদের গায়ের মধ্যে লাগে। কারণ আমরা তো বাংলাদেশের মধ্যে হাতে গোনা শুধুমাত্র দেশপ্রেমিক কয়েকজন রাজনীতিবিদ বাদ দিলে অধিকাংশ আমরা যারা দল করি, রাজনীতি করি, ভাই খাওয়ার জন্য তো করি। তো এইটা ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা সেরকম বলার দরকার আছে, বইলা পাবলিকের একটু সচেতন করার দরকার আছে। তার উপরে সামনে ইলেকশন, আপনি এখন এই ধরনের কথা বলতেছেন, মানুষ তো আমাদেরকে ভাবতেছে, এরকম কিন্তু ফিলটা বিএনপির নেতা কর্মীদের মধ্যে চলে আসছে। এখন যেটা হয়েছে, ওনার যে সমর্থকদের মধ্যে আওয়ামী লীগের 80% সমর্থক আজহারীকে পছন্দ করে না, 80%, 20% করে, আর বিএনপির মধ্যে শতভাগ সমর্থন করতে এতদিন। কিন্তু এখন গতকালকে ওনার এক বক্তব্যে সারা বাংলাদেশে আমার ধারণা উনি 30 to 40% বিএনপির সমর্থক হারিয়েছেন, বিশেষ করে যারা খাওয়া খাওয়ির খেলার জন্য অপেক্ষা করছে। কারণ আরেক দল বলতে তিনি বিএনপিকে বুঝিয়েছেন, এটা সবাই জানেন। আর বলার চেষ্টা করছেন বিএনপি নেতা কর্মীরা ফেসবুকে বিভিন্ন ভাবে যে আপনি খোলস টোলস ছাইরা লেবাস টেবাস ছাইরা বের হয়ে আসেন, আপনি যে জামাতের সমর্থক, আপনি যে জামাতকে প্রমোট করতেছেন, বিএনপিকে আপনি মাঠের মধ্যে নেগেটিভলি এই ওয়াজের মাঠ ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষকে জড়ো করে আপনি এক ধরনের বক্তব্য দিচ্ছেন, এগুলো তো ভোটের মাঠে ইফেক্ট ফেলবে। সো আপনি যদি রাজনীতি করেন, রাজনীতির মতো আসেন, হুজুর সেজে সেজে রাজনীতি করবেন না। কারণ আমাদের বাংলাদেশের মানুষ আমরা হুজুরদেরকে রাজনীতির মাঠে
বড় কোনো অফিসের বস হিসাবে এগুলো আমরা মানতে রাজি না। আমরা দেখবো তারা লিল্লা জাফত করবে, তারপর হচ্ছে মিলাদ টিলাদ পড়াবে, তারপরে হচ্ছে ধরেন মানে মসজিদে নামাজ পড়াবে, এর বাহিরে হুজুর আর বড় জোর কি করবে? এটা আমাদের কিন্তু একটা সেন্স অফ অবস্থান আছে। তো আজারি হুজুর এইভাবে তিনি বক্তব্য দিলে আগামী 2-1 মাস লাগবে আর কি, বিভিন্ন জায়গায় গিয়া দেখবেন যে বাধার মুখেও পড়বে। কারণ পলিটিক্যালি বিষয়টাকে যদি দর্শক এই বিষয়টা আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে। আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।